মা, আপা তো পালিয়ে গেছে। কনের ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে উঠানে থাকা বরযাত্রী শোরগোল তুলে দিল। বিয়েবাড়ি মুহূর্তে পরিণত হলো রম্যবাড়িতে। আশেপাশের মানুষগুলো ছি ছি শুরু করে দিয়েছে। রিয়ার শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও আপাকে সে ঘরে দেখেছে। এরই মধ্যে কোথায় চলে গেল? দুঃখে তার কান্না পাচ্ছে। মা বলেছিল আপার সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতিমধ্যে বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছে। রিয়া ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয়াবহ হয়ে উঠছে। ও ছুট লাগালো সোজা বাড়ির মেন ফটক বরাবর। বিশাল মাঠ, শস্যের ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার দুটি চোখ নোনা জলের ফোয়ারা নামিয়েছে। ও চিৎকার করে ডাকলো। আপা, আপা রে, কোথায় তুই? কোনো সাড়া এলো না। রিয়া পাগলের মতো চারপাশে ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে মা বাবা মুখ দেখাতে পারবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। ও আবারও কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়ল। পা ছড়িয়ে কাঁদছে ও। এখন আফসোস হচ্ছে, তাই না? কণ্ঠটি কানে আসতেই কান্না থামল রিয়া। চোখ না মুছছেই তাকালো আগন্তুকের পানে। নীল রঙের ব্লেজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটি চোয়ার শক্ত। পুরুষটি বরের ভাই। চোখ দুটো রক্তিম। রিয়ার ভয় হলো। কণ্ঠটা ক্ষীণ শোনালো। আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলেই উঠে পড়ল ও। রিশান দেখল কন্যাটি পুনরায় ছুটে চলেছে, এদিক সেদিক বিভ্রান্তের মতন করে। তবে পালিয়ে যাওয়া কনেকে এত সহজে পাওয়া যায়? বিকেল পেরিয়ে সন্ধে নেমে এসছে। রিয়ার মা ফাহমিদা চিন্তিত, উৎকণ্ঠিত। তার স্বামী সেই কখন বেরিয়েছেন, অথচ এখনও ফিরেননি। নিশ্চয় মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজনরা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। মনে হচ্ছে কান পচে যাচ্ছে। তবুও প্রতিবাদ করছেন না তিনি। কোন মুখেই বা প্রতিবাদ করবেন? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল রিয়া। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। রিশান ঘাড় ঘুরিয়ে দেখল ওকে। চোখে মুখে বিরক্তি। তখন প্রায় এশার আজান হয়ে গেল, অথচ কনের কোনো খোঁজ পাওয়া গেল না। রিয়া কাঁপছে। ওর হাত ধরে টেনে নিয়ে গেল রিশান বাড়ির পেছনের দিকটায়। চেপে ধরল দুটো হাত। ব্যথায় কন্যাটির মুখ লাল হয়ে এলো। সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারের কি দোষ? কেন এমন করলে? রিশানের কথায় কিছুই বুঝল না রিয়া। তাকিয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। অ্যানসার মি, স্টুপিড কোথাকার। রিশান যেন রাগে ফুঁসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই শিওর, তোমার বোনকে না ফেলে তোমাকে বিয়ের আসরে বসিয়ে দেব। এ কথা বলেই কিছুটা জোরেই ধাক্কা দিল রিশান। মেয়েটির পিঠ ঠেকল প্রাচীরে, হাত ঠেকল প্রকাণ্ড গাছটার সাথে। মুহূর্তেই ভেঙে গেল কাচের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানে এলো রিশানের। সে তাকালো না অবধি, অথচ তাকালে দেখতে পেত কোমল ফর্সা হাতটি লাল রঙের সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। রিয়া বিহ্বল। বোনের পানে তাকিয়ে খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাছটায় এসে বসল। আপা, এই আপা। মেহনুর দৃষ্টি ফেরালো না। রিয়া যেন ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময়ের ছিল মেহনুরকে পাওয়া গেছে গ্রামের শেষের দিকে। সে ফিরছিল বাড়ির দিকে। যদি ফিরতেই হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি রিয়াকে বিস্মিত করে যাচ্ছে। বুকের ভেতর আনচান করছে। দরজায় আঘাত পড়ল। বিয়ে শুরু হবে। রিয়াকে কিছু বলতে হলো না। মেহনুর নিচ থেকেই উঠে গেল। দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকার সম বিস্ময়ের সৃজন করল। বাড়ি ভরাট করে আছে মেহমান, তারা যায়নি। যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করছিল। তিন কবুল বলে আপার বিয়েটা হয়ে গেল। রিয়ার মনে হলো সে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন। যেন চারপাশের অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বই আর কিছুই নয়। কনে বিদায়ের বেলায় কেউ কাঁদছে না। খুব সাদামাটা ভাবে কনে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। মেহনুরের সাথে রিয়াকেও পাঠানো হবে। রিয়া বোনের কাছাকাছি আসতে চাচ্ছে। ওর অন্তরে একরাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুরসত নেই। একটু সুযোগ হলো বটে, তবে শেষ রক্ষাটা হলো না। রিশান তাকে টেনে নিয়ে এলো। আধার রাত, চারপাশ স্তব্ধ। পোকামাকড়ের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। রিশানের স্পর্শ ওকে ভীত করে তুলল। ব্যান্ডেজ করা হাতটায় ব্যথা লাগলেও কণ্ঠতে কোনো শব্দ নেই।
কোনো পাকনামি করবে না, নতুবা মাঝ রাস্তায় ফেলে দেব। তখন কেঁদেও কুল পাবে না। এবার রিয়ার রাগ হলো। এই পুরুষটি একটু বেশিই করছে আজ। ও সজোরে ধাক্কালো, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ নড়ল না এক চুলও, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখল। চাঁদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন। তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার। তোমার ভাগ্য ভালো মেহনুরকে পেয়েছি, নতুবা ভাইয়ার সাথে বিয়েটা তোমার হতো। সমস্ত শরীর জ্বলে গেল রিয়ার। ওর কণ্ঠে এবার জোর এলো। বললেই হলো আমার বিয়ে কার সাথে হবে এটা কি আপনি ঠিক করবেন? রিশান জবাব দিল না, প্রসঙ্গ বদলে বলল, লিসেন, আমার মাথা ব্যথা করছে। নো বক বক। বাসায় যাচ্ছ অতিথি হয়ে, খারাপ হতে বাধ্য করবে না। কথাটা শেষ করে এগুলো রিশান। এলো গাড়ির কাছে। মেহনুর গাড়িতে উঠে বসেছে। বাকি গাড়িগুলো পূর্ণ। একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নে রিয়ার পানে তাকালো সে। মেয়েটার কান্না পেল। পুরুষটির দৃষ্টিতে অবজ্ঞা। অথচ এতটা পথ এই লোকটার সাথে যেতে হবে, 4 ঘন্টার পথ। এত সময় পাশাপাশি থেকেও দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া। ক্লান্তি তার মুখশ্রী জুড়ে। রিশান ওকে ডাকল না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল। লাফিয়ে উঠল কন্যাটি। ফলস্বরূপ মাথা ঠেকল গাড়ির সাথে। ব্যথায় আর্তনাদ করে উঠল। অথচ রিশান নামের পাষাণ পুরুষের কোনো দয়া হলো না, বরং শক্ত করে বলল। অকাজ করে ঘুমাচ্ছ, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল রিয়া। রিশান এগিয়ে যাচ্ছে। রিয়ার রাগ হলো, তেড়ে এলো। তবে পুরুষটিকে আঘাত করার পূর্বেই পা হড়কে গেল তার। এবার সত্যিই কেঁদে ফেলল ও। সমস্ত দিন জুড়েই ভোগান্তি যাচ্ছে। রিশান একবার ফিরে চাইল, তবে ওঠালো না। বরং তার ঠোঁটের কোণ জুড়ে তার ছিল মাখা হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশী রিয়া। রিয়ার সুযোগটা কাজে লাগিয়ে মেহনুরের কাছে এলো। আপ ডাকটি পূর্ণ করার পূর্বেই চুল টেনে ধরল রিশান। চারপাশে মানুষজন। আর্তনাদ করতে না পেরে রিয়া দমে গেল। রিশানের চোখে মুখে আক্রোশ। কেন বারবার এমন করছেন? আপার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? তুমি বাড়াবাড়ি করছো। এইটুকু কমন সেন্স নেই একটু পর ওদের বাসর রাত, আর এই সময়ে আজে বাজে কোয়েশ্চেন করতে যাচ্ছ। রিয়া বুঝতে পারল, তবে দমল না। তার ভেতরকার জিজ্ঞাসাগুলো তাকে রুখতে দিল না। আপা কেন ফিরে এলো? এত কষ্ট করে যাওয়ার পর ফিরে এলো কেন? আমায় জানতেই হবে। এর মানে সত্যি মেহনুরকে পালাতে সাহায্য করেছিলে? রিশানের কণ্ঠটা গুমোট। পা থেমে গেল রিয়ার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। রিশান ওর বরাবর এসে দাঁড়িয়েছে। এবার তাকালো কোমল হাতের পানি, ব্যান্ডেজ করা। তবে মায়া হলো না ওর। হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে। রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ হবার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ। রিয়ার চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। রিশানের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে। পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দিল। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া। এসে দেখলো মেহনুরকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসি ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে এসব কেমন স্বাভাবিক। এসবই বুঝতে পারছে না রিয়া। রাতও কম নয়, 2টো বাজে। রিয়া চোখে জলটুকু মুছে নিল। ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যেস নেই। সর্বদা আপার সাথেই ঘুমিয়েছে, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর রিশানকে দেখা গেল। পোশাকটি পরিবর্তন করে এসছে, শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল রিয়া। রিশানের সেই ভাইকে জড়িয়ে ধরল। জাহিদও মৃদু হেসে আলিঙ্গন করল। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝে রিয়াকে দেখতে পেল জাহিদ। কাছে এসে বলল, আপু কোনো সমস্যা? রিয়া কিছু বলতেই চাচ্ছিল, তবে পথিমধ্যে ঝামেলা তৈরি করল রিশান। কি সমস্যা হবে? সমস্যা থাকলেও আমি দেখে নেব, তুই যা। জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো। রিয়া বিরক্তি নিয়ে বলল, আমি একা ঘুমাতে পারি না, আপা সব সময় পাশে থাকে। রিশান যেন লজ্জা পেল। ট্রাউজারের পকেটে হাত রেখে বলল, তো এখন কি বলতে চাচ্ছ? আমি পাশে গিয়ে ঘুমাবো? কথাটি বলে এই দুষ্টু হাসল রিশান। রিয়া বোকার মতো তাকিয়ে রইল। যাও এখন। আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না।
অপমানে গা জ্বলে গেল রিয়ার। ও রিশানের পথে বাধা হলো। লম্বাটে পুরুষটির বুকে সজোরে ধাক্কালো। লাভ হলো না ঠিকই, তবে এতেই শান্তি মিলল তার। শরীর মিস্টার ইসরাফিল রিশান, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। রিশান হাসল, তার মাঝে খারাপ লাগা নেই। ও বরং নিচু হয়ে চোখে চোখ রাখল। আই নো বেবি গার্ল, অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে। সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল রিয়ার। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো, আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলেও ঘুম ভাঙল না রিয়ার। ও চোখ লেগেছে শেষ রাতে, তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। কন্যাটির ঘুম ছুটল গানের আওয়াজে। চারপাশ থেকে বেশ জোরেই গানের আওয়াজ হচ্ছে। বিরক্তি অনিচ্ছা নিয়ে উঠল ও। হাই তুলে এলো বারান্দায়। তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। রিয়া চোখ যেন থমকে গিয়েছে। কোথাও একটা মায়া কাজ করছে। এককালে বড় আরাধ্যে ছিল কি না। রুম থেকে বের হতেই চা এগিয়ে দিল সানা। একগাল হাসল রিয়া। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, শরীর ক্লান্ত ছিল খুব, তাই লেট হলো। সমস্যা নেই, এখনো তো বড় বউ ওঠেইনি। এ কথা বলেই হাসল সানা। রিয়াও অপ্রস্তুত হাসল, তবে ওর ভেতরটা হাসছে না। ওর মনের প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে। সানা রিয়ার থেকে বেশ অনেকটাই বড়, তবে কথায় মায়া রয়েছে, তাই রিয়ার ভালো লাগে। দুজন কথা বলতে বলতে বাগানে এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, সেই সাথে মৃদুমন্দ হাওয়া। সুন্দর একটি পরিবেশ, অথচ রিয়ার জন্য সুন্দর হলো না। কোথা হতে যেন পানি এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটল যে বোঝার সময় অবধি পেল না রিয়া। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ, রিসান এটা কি করলি? রিশান ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই, সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানে ও দাঁড়িয়ে? আশ্চর্য, দেখে চলে না কেন? বেনের সাথে চোখটাও নেই নাকি? রিয়া ফুঁসে উঠল। কি বললেন? একে এদিকে কানে কালাও। রাগে আক্রোশে কান্না পেল রিয়ার। সানা ওদের দুজনের মাঝে এসে বলল, অনেক হয়েছে, থাম তোরা, আমি তোয়ালে নিয়ে আসছি। তোয়ালে আনতে যেতেই পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল রিশান। রিয়া নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে রিশানও ছুট লাগালো। দুজন ছুটছে তো ছুটছেই, নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে। বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসছে। রিয়ার খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল, পড়ল সুইমিং পুলে। আচমকা হওয়ায় বেশ খানিকটা পানিও খেতে হলো। রিশান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে। রিয়ার এবার সবটা মনে পড়ল। রিশান তার শত্রু, নিষ্ঠুর পুরুষ। একটা মন খারাপ ছড়িয়ে পড়ল চারপাশে। ওপরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলো রিয়া। পুলটা নতুন করা হয়েছে, সিঁড়ি বসানো হয়নি, বেশ গভীরও। ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে রিশান। এরই সাথে ভাবছে মেয়েটির আক্রোশ। একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। রিশান হতাশার শ্বাস ফেলল, হাত বাড়িয়ে দিল। রিয়া তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে। উঠে আসো। প্রয়োজন নেই। কথাটি শেষ করে রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, আর পুলটির গভীরতা অনেক বেশি। একা উঠে আসা ওর জন্য অসম্ভব। রিশানের মুখশ্রী ক্রমেই গম্ভীর হলো। ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল, ডুব দিয়ে মেয়েটির নিকটে এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। রিশান তাকে পাত্তা দিল না, বরং কোমর চেপে ওপরে উঠিয়ে দিল। তারপর নিজে উঠে এলো। পুরো সময়টাই রিয়া মৌন রইল। রিশান চুলের পানিটুকু হাতের সাহায্যে ফেলে দিয়ে বলল, বেবি গার্ল, আই শিওর তোমাকে ভেঙে গুড়িয়ে দিব আমি। অসহ্য অনুভূতিতে চেয়ে যাবে তোমার শহর। সানা একবার রিশানের দিকে তাকাচ্ছে, একবার রিয়ার দিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না ও। রিয়া নিজেও নির্বিকার। রিশান এবার জবাব দিল, বলেছিলাম না এই মেয়ে কানা, তাই ফুলে পড়ে গিয়েছিল, আর ওটা তো পারছিল না। শেষ কথায় কিছুটা তাচ্ছিল্য মিশে আছে। রিয়ার মন খারাপটা আরও বৃদ্ধি পেল। তার উচ্চতা 5 ফুট 2। এদিকে রিশানের সব বোনেরা 5 ফুট 5-এর ওপরে, এমনকি মেহনুরও ভীষণ লম্বা। বেটে না হয়েও কেমন একটা অনুভূতি হচ্ছে। সানা রিশানকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই,
যা এখন, ঠান্ডা লেগে যাবে। রিশান কথা না বাড়িয়েই চলে গেল। মন খারাপ নিয়ে ফিরল রিয়া। সানা তাকে আর কোনো প্রশ্ন করলো না। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো। আহামরি কোনো সাজগোজ নেই, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে রিয়া নাকচ করলো। চেয়ে রইল অদরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। অফ হোয়াইট রঙের ব্লেজারে অতিরিক্ত সুন্দর লাগছে রিশানকে। রংটি যেন তাকে আলিঙ্গন করে আছে। কনের বাড়ি থেকে লোকজন এসছে, তাদের সর্বোচ্চ আপ্যায়ন চলছে। এদিকে রিয়া মেহনুরের কাছাকাছি আসার জন্য অস্থির হয়ে আছে। সুযোগ পেতে রুমে প্রবেশ করলো। অদ্ভুত সুন্দর লাগছে মেহনুরকে। রিয়া আপাকে জড়িয়ে ধরল। মেহনুর মৃদু হাসার চেষ্টা করলেও বিশেষ কোনো বাক্য করল না। আপা, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গিয়েছিলি? এমন না জিহাদ ভাইকে তোর পছন্দ না। অনেক দিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাওয়ার পর ফিরেই পাইলি কেন? টানা প্রশ্নগুলো করল রিয়া। মেহনুর জবাবহীন। বোনের বাহু টেনে ধরল রিয়া। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুলল। বল, কেন এমনটা করলি? মেহনুর বোনের পানে তাকালো। গুমোট হয়ে আছে ওর অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অজ্ঞাত কারণেই কণ্ঠটা স্থির হয়ে আছে। মেহনুর এখানে বসে আছে। কথাটি বলেই হাসল রিশান। ঘরে প্রবেশ করল। রিয়ার অনুভূতিরা হারিয়ে গিয়েছে। ছেলেটা সর্বদা ঝামেলা তৈরি করে। মেহনুরের মাথাটা নত হয়ে আছে। রিশান মৃদু স্বরে শক্তভাবে বলল, যাও, তোমার বাড়ির লোক এসে গেছে, বাইরে মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে গেল মেহনুর। তারপরেই রিয়ার রাগটা প্রকাশ পেল। ছেলেটার কলার চেপে ধরল। আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমনটা করছো? সমস্যা তো আপনার, আপার কাছে আসতেই দিচ্ছেন না। কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই। আছে, আলবাত আছে। নেই। আছে। বললাম তো নেই। রিশানের কণ্ঠটা একটু বেশিই বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের রাগকে আড়াল করে রিয়ার দুবাহুতে স্পর্শ করল। মেয়েটার দু চোখ ভেজা। প্লিজ ঝামেলা করবে না। আমি ঝামেলা করছি না রিশান, আপনি করছেন এসব। ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করে নিজেকে ছাড়িয়ে নিল রিয়া। বেরিয়ে গেল ছলছল নয়নে। সেদিকে তাকিয়ে রিশান হাসল। মনে মনে বলল, ঘৃণা তো তোমায় করা উচিত মেয়ে, নিষ্ঠুর কোথাকার। একচোট কান্না করে মেকআপ নষ্ট করে ফেলল রিয়া। পুনরায় সাজতেও ইচ্ছে করছে না। ও জামা বদলে নিল। একটা সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। আসতেই নজর পড়ল রিশানকে। পুরুষটিকে এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল। রিশানও কিছুই বলল না, শুধু দীঘল শ্বাসে ভেসে গেল বুক। পরিবারের সকলকে দেখে রিয়ার মন ভালো হয়ে গিয়েছে। সুযোগ বুঝেই মাকে নিয়ে আড়াল হলো ও। মা, বাসার কি অবস্থা? তেমন কিছু ঘটেনি। আশেপাশের মানুষেরা আপাকে খারাপ বলছে, তাই না? সে তো বলবেই। যাকে এখন এসব কথা বলে লাভ নেই। রিয়ার কণ্ঠটা থেমে গেল। ওর মনে প্রশ্ন জাগলো, সবাই এতটা স্বাভাবিক কেন? তবে উত্তর নেই। রিয়ার খাওয়া হয়নি। এদিকে পেটে ক্ষুধা যন্ত্রণা চলছে। ও খাবার নিয়ে বসলো। সকলের খাওয়া শেষ, তাই একাই খাচ্ছিল। এমন সময় জ্বালাতে এলো রিশান। লাঞ্চে কতবার খাও তুমি? এক টুকরো মাংসে কামড় দিয়েছিল রিয়া। ওর খাওয়া থেমে গেল। চাইল পুরুষটির পানি। এভাবে খাওয়া মানে অপচয়। তোমার এই খাবারটি আরেকজন খেতে পারতো। আপনি আমায় খোঁচা দিচ্ছেন? কিছুটা। অপমানিত বোধ হলো রিয়ার। খাবারের প্লেট রেখে উঠে যাচ্ছিল। রিশান ওকে থামিয়ে দিল। খাবার রেখে যেতে নেই। আমার খাওয়া হয়ে গেছে, হাত ছাড়েন। বললাম না, খাবার রেখে যেতে নেই। একটু আগেই খোঁচা দিয়েছেন। দিয়েছি, এখন বলছি খাও। খাবো না। জেদ করলে আমি খাইয়ে দিতে বাধ্য হব। আশা করছি এটা তোমার জন্য শুভ হবে না। দাঁত কিড়মির করে উঠল রিয়া। এই পুরুষটি দৌড় জানিও, তাই পুনরায় খেতে বসতে হলো। রিশান নিজের হাতে কোক ঢেলে দিচ্ছে। রিয়া সেটা তুলতে যেতে গ্লাস নিয়ে খেতে শুরু করলো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল রিয়া। এদিকে রিশানের অধর জুড়ে ফিজেল হাসি। রিসেপশনের পর মেহনুরকে আর পাঠানো হলো না। কনের বাড়ির লোককে খালি হাতেই ফিরতে হবে। রিয়া বারবার বলল যাতে মেহনুরকে পাঠানো হয়, তবে হলো না। কোনো কাজে দিল না তার কথাগুলো। ঠিক হলো মেহনুরের সাথে রিয়াও কিছুদিন থাকবে। স্বাভাবিকভাবে জামাকাপড় নিয়ে ঝামেলা হলো।
রিয়া সাইজের সাথে কোনো মিল নেই, দুই বাড়ির দূরত্বও কম নয়। তার চেয়ে ভালো নতুন কিছু জামা কিনে নিবে। কনে পক্ষের বিদায়ের পরে শপিংয়ে বের হলো ওরা। রিশান, জাহিদ, মেহনুর আর রিয়া যাবে। দুটো গাড়ি বের করা হয়েছে। রিয়া মেহনুরের সাথে যেতে নিলে হাত ধরে আটকে নিল রিশান। ভাইয়া, তুই মেনুরকে নিয়ে যা, আমি আমার বেয়ানকে নিয়ে যাই, নতুন করে একটু পরিচিত হয়ে নেই। প্রতিবাদের সুযোগ মিলল না, তার আগেই রিয়াকে নিয়ে এলো রিশান। গাড়ির দরজা খুলে বলল, যাও। এমনটা কেন করলেন জিহাদ ভাইয়ার সামনে? আমি তো কিছু জিজ্ঞেস করতে পারতাম না। জানি তাহলে? তুমি একটা গাদা, সরি গাদি। আশ্চর্য, এখানে গাদ্রামির কি দেখলেন? ওরা নিউলি ম্যারিড কাপল, আলাদা স্পেসের দরকার আছে না? রিয়া থেমে গেল, উঠে পড়ল গাড়িতে। মৃদু সুরে গান বাজছে। এই গানগুলো একদমই পছন্দ নয় ওর। মিউজিক চেঞ্জ করুন। করবো না। আমার ভালো লাগছে না। তাতে আমার কি? সেটাই, আপনার কি? কথাটি বলেই মন খারাপ করে ফেলল রিয়া। জানালায় মাথা ঠেকিয়ে রইল। রিশান ওর পানে একবার চাইল, মিউজিক অফ করে দিয়ে বলল, জানালায় মাথা রেখো না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাতে আপনার কি? প্রশ্নটি করেই রিশানের দিকে চাইল রিয়া। ছেলেটা চুপ হয়ে গেল, মুখটা কিছুটা শুকনো দেখালো, অথচ রিয়া অমন করেই চেয়ে রইল। কোনো উত্তরের আশায় নয়, এক বুক হাহাকার নিয়ে চেয়ে রইল। শপিং থেকে ফেরার পথে অনেক স্ন্যাক্স আনা হয়েছে, উদ্দেশ্য আড্ডা দেওয়া। এখন কিছুটা ঠান্ডা পড়েছে, রাতে সব কুয়াশার দেখা মিলে বাগানে আড্ডা দেওয়া যাবে। বাড়ির সব বাচ্চারা হাতে হাতে কাজ করছে। রিয়া এসবের কিছুই জানে না। ও এমনি বাইরে ঘুরতে এসেছিল, তখনই সানার সাথে দেখা। আরে রিয়া, এসে পড়েছে? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? আড্ডা দিব, বারবিকিউও করা হবে। আসো আসো। বিশাল মাদুর পাতা হয়েছে, সেখানে গিয়েই বসলো রিয়া। ওর পাশে বসলো নিতু আর রুবাই, রিশানের ছোট চাচার ছেলে মেয়েরা। দুজনের বয়সের ব্যবধান 1 বছর হলেও একই সাথে ক্লাস 4-এ পড়ছে ওরা। খানিকটা দূরে বারবিকিউয়ের ব্যবস্থা করেছে রিশান, কয়লা ধরাচ্ছে সে। রিয়া, নিতু, রুবাই গল্প করছিল। এটাই যেন সহ্য হলো না রিশানের। নিতু, রুবাই এদিকে আয় তো। কোনো কাজ নেই, তবুও উল্টাপাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। এবার রিয়া একা। ছেলেটার এই বদমতলব বুঝতে পারে রিয়া, তবে কিছুই বলে না। কিছুক্ষণ যেতেই জাহিদ আর মেহনুর উপস্থিত হয়। দুজনেই চুপ করে বসে থাকে, রিয়াও তাই। তবে কোথাও একটা দীর্ঘশ্বাস আসে, আবারও মিলিয়ে যায়। কয়লায় আগুন ধরিয়ে এদিকে আসে রিশান, জাহিদের সাথে হাত মেলায়। তোরা এখানে কেন? সানাই তো আসতে বললো, কি জন্য আয়োজন করেছিস? এটা তো সিঙ্গেল পার্টি ব্রো। তাতে কি, আমরা জয়েন হবই। আচ্ছা, তাহলে কাজ করতে হবে। ওকে, রাজি। এদেরও কাজে পাঠিয়ে দিল রিশান। রিয়া চোখ ছোট করে ফেলল। এই যে মিস্টার। থামল রিশান। রিয়া উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন, তাই না? হুম। ভাবলেশীনভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে কষ্ট হচ্ছে রিয়ার। ও নাক ফুলিয়ে রইল। সবাইকে সরিয়ে দিলেন, এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব, দেখি কি করতে পারেন। সত্যিই তেমনটা হলো। রিশান যেখানে যাচ্ছে রিয়াও সেখানে যাচ্ছে। যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনটাই করছে ও। সাধারণভাবে বিষয়টি বিরক্ত করে তুলল রিশানকে। ও এগিয়ে এসে মেয়েটির চুল টেনে ধরল। আরেকবার এমন করলে একদম পানিতে ফেলে দেব। আমি সাঁতার জানি। আচ্ছা, ফেলি তবে। এই না। কথাটি বলেই ধাক্কালো রিয়া। রিশান কিন্তু ছাড়ল না, বরং কিছুটা কাছে টেনে নিল। ওর উত্তপ্ত নিঃশ্বাস মেয়েটির মুখে পড়তে শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার পূর্বেই রিয়া আটকে দিল। রিশানও অপ্রস্তুত বোধ করলো, ছোট্ট করে বলল, সরি। আবেগ ছেড়ে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলেই ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিশানের ভেতরটা হু হু করে উঠল। সময় বড় নিষ্ঠুর। এর মধ্যেই বারবিকিউয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিশানকে দেখে সানা বলল, কোথায় ছিলি? একটু হলে তো সব নষ্ট হয়ে যেত। এইভাবে ফেলে কেউ যায়? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউয়ের সামনে বসল রিশান। সানা উত্তরের অপেক্ষায়, তবে রিশান সে জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল। তুই যা, আমি দেখছি।
সানা বুঝলো ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল, বসলো সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগের চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা কাপড়, তার শীত অনুভব হচ্ছে। দুবাহুতে হাত বোলালো। এদিকে রিশান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফেরালো রিয়া। আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো। সবাই হাসি ঠাট্টায় মজেছে। অনেকক্ষণ খেলার পর দিয়ে গান বলতে বলা হলো। সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউ মনে করতে পারছে না। যে যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ, সব নামিয়ে এনেছে রিশান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেললো। রিশান বারবিকিউ রাখলো, তারপর মৃদু সুরে গাইল, যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই ইশারাতে প্রেমে ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাই রেখা পেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাই রেখা পেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। গানটি শেষ করে অন্যদিকে চলে গেল রিশান। রিয়া চেয়ে রইল, তবে বুঝল না ছেলেটা কেন চলে গেল। গানের মাঝে কোন অনুভূতি লুকিয়ে। শিরশির বাতাস বইছে, পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মাঝে দূরত্ব অসীম। জাহিদ বেডে আটশোয়া হয়ে আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝে দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসারের স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি জাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটি বুঝতে না দিয়ে মৃদু হেসে শুধালো। এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদ আবার বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কিন্তু জবাব দিল না, চুপ করেই রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তা আর বিরক্তি। কথা বলার মতন শব্দ নেই জাহিদ, ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করেই এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভেতরে ভেতরে কান্নায় ভেসে যাচ্ছে। সব কিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদও দীর্ঘশ্বাস ফেলে রুমে এলো, আলো নিভিয়ে দিল। দুটো শরীরই একই বিছানায়, অথচ দূরত্ব অসীম। অথচ বিয়ের একটি সপ্তাহও হয়নি। কি নিষ্ঠুর এই পৃথিবী। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা হলো রিয়া আর রিশানের। সৌজন্যতায় চেয়ার টেনে বসল রিয়া। তাকে খাবার দেওয়া হলো। অন্য মনস্ক হয়ে খাচ্ছিল, হুট করেই গলায় আটকে গেল। রিশান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিচ থেকে নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে, আপনি পানি এগিয়ে দিবেন না? এতটা খারাপ আপনি? আমি দিলে নিতে তুমি? রিয়া দমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করে চুপ হলো সে। তবে ভেতরের অভিমানটা একটুও গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাবার খাওয়া শেষে মেহনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোঁয়ালো। আপা, তোর সাথে কথা আছে। এখন না, পরে কথা হবে রিয়া। না, এক্ষুনি। এক প্রকার টেনে নিতে লাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছে। রিয়া, ব্যথা পাচ্ছি। সরি। আচ্ছা, তুই সত্যি করে বল, কেন এমনটা করলি? মেহনুর না বোঝার মতন করে বলল, কোনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা, সত্যি করে বল তো, তোর সাথে অন্য কারো সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে আমি কিছু বুঝতে পারছি না। কথাটি বলে রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরল। রিয়া, কিছু হয়নি। তোরা কিছু লুকাচ্ছিস আপা, কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়। কিছু সময় যেতে রিশান এসে উপস্থিত হলো।
ইশারায় মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে নোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো? এটাই জানতে চাই আমি, বুঝেছেন? এটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইবো না? বেশি বকবক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিশান ভ্রু কুঁচকে তাকিয়ে। শরীর খারাপ লাগছে? কাছে আসবেন না, ছুবেন না আমায়। দু চোখ ঘোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। রিশান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে জাপটে ধরে। এই মেয়ে, এমন করছো কেন? বলো, কি সমস্যা হচ্ছে? বলো, বলছো না কেন? কন্যাটি কথা বলতে পারছে না, চোখে মুখে আধার নেমে আসছে। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিশানের বুকের ভেতর ধিমধিম আওয়াজ হয়। অনুভব হয় কন্যাটি নখের আঘাতে হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে। অথচ এসব নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, কি ধরনের সমস্যা হচ্ছে? বলো, বলো প্লিজ। নিস্তেজ শরীরে শুয়ে আছে রিয়া। ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিশান। মেহনুর চিন্তায় বুঁদ হয়ে আছে। অ্যালার্জি অ্যাটাক করেছে। কোনো খাবারে অ্যালার্জি আছে ওর? ওর তো মাশরুমে অ্যালার্জি। রিশান বুঝল সকালে খাওয়া স্যুপের কারণেই এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল। রুমে যাও, ওর খেয়াল রেখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিশান। মেয়েটার সমস্ত শরীরে চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙল সন্ধেই। রুমে কেউ ছিল না। ও একটু ভীত হয়ে পড়ল। হঠাৎ করে সবটা অচেনা লাগছে। মস্তিষ্ক ধরতে পারছে না। ও তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসছেন, তাকে দেখেই থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বললেন, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে, খিদে পেয়েছে তো? রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো। ধীরে সুস্থে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইলেন। আমি এখন যাই, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরেই বসে রইল রিয়া। মনে করতে লাগলো ওর সকাল থেকে হয়ে আসা ঘটনাগুলো। ফিরে যাওয়ার সময় হয়েছে। একটা সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মেহনুরকে জড়িয়ে ধরল রিয়া। আপা, নিজের যত্ন নিবি। তুইও? হুম, খুব ভালো থাক আপা। তোর কাছে কষ্ট না আচ্ছা, বাসায় ফিরে কল করিস। কথাটি বলে মেহনুর অন্যদিকে চাইল। ওর কান্না পাচ্ছে। রিয়া সেটা বুঝতে পারলো, তবুও কিছুই বলল না। তার যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভেতরে নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখল। দীর্ঘদিনের অভ্যেস এটা। রিয়াও হাসল। আবার এসো কেমন? হ্যাঁ, আসবো। আপার খেয়াল রাখবেন, দুঃখে রাখবেন না। ও আপনাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারল না, চাইল মেহনুরের পানে। মেয়েটির অনুভূতি আজও নিস্তেজ। কোথায় হারালো সেই প্রেম? জমেরা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বিস্ময় হলো না রিয়া। এই পরিবারের ঐতিহ্য সম্পর্কে অবগত সে। তবুও কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার ছিল না আন্টি। সে কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো কেমন? জি, আসবো। রিয়া আরেকটু সময় থাকতে চেয়েছিল, তবে রিশানের সে তাগাদা দিল। বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতি রিশান। আমার কাজ আছে, এমনিতেই লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করল রিশান। এতে রিয়া কিছু মনে করল না, বরং ভালো হয়েছে। মানুষটাকে এতটা পথ দেখতে হবে না। জমেলা থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো। গত কয়েকদিনে বেশ খেয়াল রেখেছেন তিনি। আচ্ছা, আসছি। আমাদের বাসায় যাবেন? যাবো মা, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিশান আর চোখে দেখল সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগের থেকেই সুন্দর, তবে কদিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিশান। কঠিন সুরে বলল, ঠিক মতো পৌঁছে দেবে। জি স্যার। রিয়া অন্যদিকে ফিরে আছে। রিশান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আগ বাড়িয়ে কিছুই বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই দরজায় নক করছেন ফাহমিদা।
উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা। সেই কখন এসেছিস, খিদে নেই? রাত কটা বাজে দেখেছিস? খাবো না, বাবাকে বলে দাও। এই কথা বললে নানান প্রশ্ন তুলবে। অল্প একটু খা মা। অনিচ্ছা নিয়ে এগুলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না, তবে খাওয়া শেষে ইব্রাহিম বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো? হুম। কেন, ওরা কি তোর যত্নাত্নি করেনি? করেছে। তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকিয়ে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা, একটা কথা বলবে প্লিজ? কি কথা? আপা পালিয়ে যাওয়ার পরও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতবা পালাবে কেন? নিজে তো পছন্দ করেছে, তাছাড়া জামালা বাড়ানোর ইচ্ছে নেই। যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝল না, সমস্যাটা যেন ধরা ছোঁয়ার বাইরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। হুম। 10 দিন পরের ঘটনা। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আশা করবে। প্রয়োজনীয় কিছু জিনিস আনা প্রয়োজন। সকালে নাস্তা খেয়েই বেরিয়ে পড়ল, সাথে নিল বান্ধবীকেও। দুজনে রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এ জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছিস? তেমনই। দূর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে? এ কথা বললে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাও ভালো লাগছে না। দুই বান্ধবীর গসিপের মাঝে রিকশা থেমে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই বিস্মিত, তবে বিস্ময় ভাঙল পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া ভ্রুকুচকে রইল। নেমে আসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা, রিক্সা ঘুরান। ঘুরাবেন না মামা? তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করেই প্রমির দিকে তাকালো রিশান। একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দেবে। রমি, তুই যাবি না? হাত ধরে আটকে দিল রিয়া। রিশান দাঁত কিড়মির করে বলল, বেবিগাল, আমাকে রাগিও না। প্রমিকে যেতে হলো। রিশান ভাড়া মিটিয়ে দিয়ে এক প্রকার টেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলেই হাতেই সৎ চাপ দিল রিশান। ব্যথায় চোখ টলমলো করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে তাই না? রিলেশনে যাচ্ছ? রিশান, লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানে মেরে দেব। সে অধিকার আপনাকে দেইনি রিশান। তবে কাকে দিয়েছ? ওই ছেলেটাকে? কি যেন নাম? রিফন? হ্যাঁ দিয়েছি, আরও দেব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে, ছাড়েন। এইসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করল রিশান। রিয়া চলে যেতে নিলে পুনরায় আটকে দিল। তুমি কখনই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও। আই প্রমিস আর কখনো আসবো না। তুমি স্বাধীন। রিশান এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করল রিয়া। মেয়েটি কঠোর কণ্ঠে শুধালো, তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি? রিয়া, তেমনটি নয়। তবে কেমন রিপন? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে। আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া, শোনো আমার কথা। আর কোনো কথা নয়। আশা রাখছি নিজের সীমার অতিক্রম করবে না। যদি তেমনটি করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটেই দম ফেল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ অনেক দিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ও নাকচ করে রেখেছিল। আগের সপ্তাহে ডিসিশন নেয় দুজনে ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবেই নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল। তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কে জানতো। পুরো দিনটাই নষ্ট হলো রিয়ার। প্রমিকে কল করলে প্রমি জানালো ও বাসায় ফিরে এসছে। ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিশানের উপর রাগ হলো। পুরুষটি সব সময় কষ্ট দেয়। প্রমি উপাস থেকে শুধালো, এই রিয়া, ছেলেটা কে? কি বললি? ছেলেটা কে?
তোর কি হয়? মেহরুনাপুর দেবরণী। জাহিদ ভাইয়ের ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও তোর সাথে এমন কেন করলো? কোনোভাবে তোরা কি রিলেশনে আছিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি? অতীত। বাড়ি ভরা মেহমান। রিয়ার স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসে এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগল। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝামাঝি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন, বোঝা গেল দুষ্টু স্বভাবের। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্নাবান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগাতো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার, অনেকদিন ধরেই আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি বলতেই ফাহমিদা ভ্রু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা রিয়া? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা। এখন খাবারগুলো নিয়ে আসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের ঘ্রাণে মমক করছে চারপাশ। রিয়ার পেটের ভেতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে মা অতিথিদের সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করেছে। রিয়া উদাস সুরে শুধালো। সাজছিস কেন আপা? এসে গেছিস, তুইও তৈরি হয়ে নে। কেন, কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখিসনি? দেখেছি তো। ওদের বাসায় যাব ঘুরতে, শুনেছি বিশাল বাড়ি। তাছাড়া এলাকাও ভীষণ সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহনুর সাজগোজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো গারিব। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধা করে ওরা, তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন? বস তোরা। রিয়া বসলো না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল। হাত ধরে বলল, ভাইয়া, তুমিও যাচ্ছ? হ্যাঁ, তুইও তো যাবি। আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্টু ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা। এতটা জার্নি করার অভ্যেস নেই রিয়ার। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়ল যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন তখন বেশ রাত হয়ে আছে। অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল, লাফিয়ে উঠল। আশপাশ হাতিয়ে কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ও ছোট্ট হাতটা স্পর্শ করল। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীত হলো দৃষ্টি। রিশানের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছুই বুঝল না, পুরোপুরি চাইল। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে। উন্মুক্ত লোমশ বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে রিশান সামলে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছ? আচ্ছা, ভয় পেও না। ওই দিকটা দরজা, তারপর ডান পাশের করিডোর দিয়ে নিচে নেমে যাবে। ওখানে সবাইকে পাবে। রিয়া না কিছুই বলল না। কোনো মতে পালিয়ে বাঁচল যেন। রিশানের ফোনটি বেজে চলেছে, তাই মনোযোগটি সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিশানের বাবারা 4 ভাই। সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশেদুল ইসলাম। ছোট দুজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। আকবরের 2 ছেলে মেয়ে নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার, ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4-5 বছরের বাচ্চাদের কি সাথে নেওয়া যায়? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকে খুঁজছিল, যার নাম রিশান। কিন্তু মানুষটাকে দেখা গেল না। 1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া। ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিশানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটাকে দেখলো। ভীষণ পরিবর্তন হয়ে গেছে। দেহে বলিষ্ঠতা এসছে। আশারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে কি না। এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা। এদিকে রিয়াজে 1 বছর নিদারুণ যন্ত্রণায় ভুগেছিল, সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো।
ভালো লাগাটা আরও বৃদ্ধি পাচ্ছিল। চোখে তৃষ্ণা যেন মিটতেই চাইছিল না। ফোনের চার্জ তখন 1%, তবু দমছে না রিয়া। তারপর হুট করেই ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো ওর। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম সে তো উড়েই গেছে। ওই রিশান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে বর্তমান। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবনে না এলেই বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণা সইতে হতো না। মানুষটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর, রিয়াকে ফিরিয়ে দিয়েছিল। উপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে, যে যন্ত্রণা থেকে বের হতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটা কেউ দেখেনি, রাতের আধারেরা ছাড়া। ওই যন্ত্রণাটা মনে করে রিয়া বিড়বিড় করে উঠল। আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিশান, কখনো না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পর ও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিশানের। ও এখন ব্যস্ত পারিবারিক ব্যবসা সামলাচ্ছে, পড়াশোনাটাও শেষ পথে। শুরুর দিকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিত না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে। তার সফলতা ও ঘরের দরজায় কড়া নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কিনা। তিনি সেদিন খুব রাত অবধি জেগে রইলেন। রিশান ঘরে প্রবেশ মাত্রই মাকে দেখতে পেল। ক্লান্ত দেহটা ডিভানে এলিয়ে দিয়ে বলল, এত রাতে জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে। তোর বাবা চাচারাও তো কাজ করেছে, তাদের তো কোনো চাপ যায় না। এসব রাখো। তুমি জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ। আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কত দিন হয় মুখটাও দেখি না ভালো করে। এ কথা বলেই কেঁদে ফেললেন আলিয়া। রিশান উঠে এসে মাকে আলিঙ্গন করল। বাবা, তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা। তাহলে কথা দে, আর এত রাত করে আসবি না, শরীরের যত্ন নিবি। রিশান কিছুটা নিচু স্বরে বলল। ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়েই ফিরে গেল। ঘরে যেতেই দেখল জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তঃকরণ জ্বলে যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা চলে? বেশ কিছু মাস পেরিয়ে গেছে। মেহনুরের বেড়াতে আসার কথা। জাহিদ ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই রিশান দিতে এসেছে। মেহনুরকে দেখে বুকের ভেতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো রিয়ার। জড়িয়ে ধরল দুহাতে। আপা, কত দিন পর তোকে দেখছি। পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলি? কথার মাঝেই চোখ গেলে গাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল কন্যাটি। ভাইয়া, বাসায় আসেন। সময় নেই মেহনুর। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। রিশান আরও কিছু বুঝ দিচ্ছিল। সে সময়ে ফাহমিদাকে দেখা গেল। ভদ্রমহিলা আসাতে যেতে হলো রিশানকে। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে রিশান আর রিয়া। কোনো কথা বলছে না, অথচ ভেতরে ভেতরে দুজনই চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা যে বড্ড ভারী। টেবিলে চা রাখতেই ফোন থেকে নজর ঘুরিয়ে চাইল রিশান। থমথমে মুখশ্রীতে রিয়া বলল, মা দুপুরে খেয়ে যেতে বলেছে। সময় কম। সেটা মায়ের সাথে বুঝবেন। রিশান চুপ করে গেল। রিয়া পুনরায় খাবার নিয়ে এলো, রাখলো টেবিলে। সে সময়টায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিশান। স্বাভাবিকভাবেই রিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি। কি? কত বড় হয়ে গেছো। কথাটি ভুল। আমাদের 3 মাস আগেও দেখা হয়েছে, আর 3 মাসে কেউ বড় হয় না। মৃদু হাসিতে অধর রাঙালো রিশান। রিয়া পূর্ণ দৃষ্টি মেলে দিল। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা সব চলে গেছে নাকি? বাক্যটিতে খোঁচা অনুভব করে রিশান। গত 3 মাসে ব্যবসায়িক কাজে নানান জায়গায় আসা যাওয়া করতে হয়েছে। সেখানে অনেক মেয়েও ছিল। সেসব ছবি নানান ক্ষেত্রে পোস্টও করেছে। সেই জন্যই কথাটি বলেছে রিয়া। বিষয়টি ভেবে দীঘল শ্বাস ফেলল রিশান।
আমরা চাইলেই সব ঠিক হতে পারে রিয়া। পারে না, আমরা দুই পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলের, আমি সাধারণ একজন। আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতাও নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দু জল নেই। চা ঠান্ডা হচ্ছে। খেয়াল হলো রিশানের, ও চায়ের কাপে চুমুক বসালো। এটা খুবই সাধারণ বিষয় রিয়া। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন আমি তোমায় কেমন করে অ্যাকসেপ্ট করতাম। সেই সময় আমি অন্য একটি সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবে ক্লাস 9 ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবন পরিবর্তন এসেছে। একদম, আমাদের উভয়ের জীবনেই পরিবর্তন এসেছে। সেই সময়ে আমি আপনাকে চাইতাম, এখন চাই না। কেন চাও না? কারণ নিশ্চয়ই আমি আপনার জীবনে অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলই বুঝি রিশান। আমি কখনো কারো অপশন হতে চাইনি। এটা খুব দুঃখের, আপনি বুঝবেন না, পাষাণ কোথাকার। রিশান করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে তুলেছে। মৃদু শব্দ করে উঠে পড়ল রিয়া। এই পুরুষটি তাকে দয়া করতে চায়, সে দয়া নিবে না। সব এতটাও সহজ নয়। দুদিন বাদে মেহনুরকে নিতে এলো জাহিদ। ঠিক হলো রিয়াও সাথে যাবে। যাওয়ার পথে দুজনের দূরত্ব চোখে পড়ল রিয়ার। ও প্রশ্ন তুলল, তোরা দুজন আপসেট হয়ে আছিস? মেহনুর ঘাবড়ে গেল যেন, কিছু লুকানোর মতন করে বলল, না, কেন বলতো? দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায় নেই। তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে? বিস্মিত নয়নে তাকালো মেহনুর। তাদের ঝগড়া হলো কখন? সে কি, ঝগড়া হলো কেন? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না, এবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতেই রিয়া হাসলো। ও শুধু চায় আপা খুশি থাকুক, খুব খুশি। সেদিনও রাত করে ফিরল রিশান। রিয়া তখন সানার সাথে বসে গল্প করছে। হাতে ব্লেজার ঝুলিয়ে ঘরে প্রবেশ করলো পুরুষটি। সুবাসটি নাকে যেতেই রিয়ার মন চনমনে হয়ে উঠল। ভাই, আজও লেট করলি? লেট হলো, সবাই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আমি আর রিয়া জেগে। রিয়া নাম শুনেও তাকালো না রিশান। সানা উঠে এসে খাবার বাড়তে লাগলো। পেছন পেছন এলো রিয়াও, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুমি অতিথি হয়ে কাজ করছো? তাতে কি? সেটা কিছু না, তবে অতিথিদের দিয়ে কাজ কেমন লাগে না? অবচেতনে রিয়া বলে ফেলল। আমি তো বাড়ির অংশই আপু। অস্পষ্ট সুর হওয়ায় বুঝল না সানা, তাই প্রশ্ন ছুড়ল, কি বললে? কিছুটা ভয় পেয়ে গেল রিয়া। অদ্ভুত তার মন, এখনও এই বাড়ির অংশ হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মৃদু হাসিতে অধর রাঙানোর চেষ্টা করল ও। কিছু না তো। আচ্ছা, চলো আমরা মুভি দেখি। হুম। ওরা মুভি দেখতে গেল। রিশান ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যাচ্ছে। রিয়ার সাথে চোখাচোখি হলো, তবে কোনো বাক্য বিনিময় হলো না। যেন দুটি মানুষ পুরোই অপরিচিত। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। উঠে এসে দেখল আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। রিয়া কিছুই বুঝল না। রুবাই ফুল নিয়ে যাচ্ছিল, ওকে ডেকে নিল রিয়া। এই রুবাই, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না? না, কি অনুষ্ঠান? সানা আপুকে দেখতে আসবে। ও আচ্ছা। রুবাই চলে গেল। চুল গুছিয়ে নিয়ে সানার ঘরে এলো রিয়া। মেয়েটি তার মায়ের সাথে কথায় ব্যস্ত, তাই ঘরে প্রবেশ করলো না। তবে থেমে গেল কথাগুলো শুনে। মা, এটা কোন ধরনের লজিক বলতে পারো? এটা আমাদের ঐতিহ্য সানা। কেমন ঐতিহ্য এটা? আমি এই বিয়েটা করতেই পারবো না। আচ্ছা, করো না বিয়ে, দরকার হলে অন্য ছেলে দেখানো হবে। সেই তো এক বংশের ছেলেই দেখানো হবে মা। সেটাই কি স্বাভাবিক না? মোটেও স্বাভাবিক না। আমার ভালো লাগছে না কিছু। এটা কেমন নিয়ম? কে তৈরি করেছে? আলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এমন তো নয় তোমায় জোর করে বিয়ে দেওয়া হবে। তুমি তোমার পছন্দ বহাল রাখতেই পারো, শুধু বংশটা এক হতে হবে। সানা চুপ হয়ে গেল। আলিয়া মেয়ের কপালে চুম্বন করলেন। রিয়া দ্রুত আড়াল হয়ে গেল। ওর সমস্ত শরীরে একটা শিরশির অনুভূতি এসে খেলা করছে। কথাগুলো তখনও বুঝল না ও। স্বাভাবিকভাবেই পাত্র রিজেক্ট করলো সানা। ছেলেটার মাঝে কোনো খামতি নেই, অথচ রিজেক্ট করলো সে।
এই নিয়ে সকলেই বেশ একটা ঝামেলাও তৈরি করলো। রিয়া তখনও বিষয়গুলো বুঝেনি। নিজের ঘরে বসে কাঁদছিল সানা। রিয়া দরজায় টোকা দিতেই সচিত হলো। কে? আমি? ও আসো। সানা চোখে জল মুছে নিল, তবে হাসিতে অথ রাঙানোর চেষ্টাটা করল না। রিয়া বুঝলো কোথাও একটা সমস্যা রয়েছে। আপু, হুম। কোনো সমস্যা? তেমনটি নয়। তোমার কাউকে ভালো লাগে না? সেটাও নয়। তবে? সানা পূর্ণ দৃষ্টি ফেলল এবার। রিয়া একটু অসহায় হয়ে বলল, সরি, পারিবারিক বিষয়ে প্রশ্ন করার জন্য। সমস্যা নেই। আসলে আমার কপালই খারাপ, নইলে এই বংশে জন্ম হতো না। কথাটি বলে এই কান্নায় ভেঙে পড়ল সানা। রিয়ার খারাপ লাগলো, ভরসা দিতে বাহুতে স্পর্শ করল। তোমার পছন্দ থাকলে তাদের বলো, তারা নিশ্চয়ই বুঝবে। সানার বড় হাসি পেল। ও চোখে জলটুকু পুনরায় হাতে মুছে নিল। ব্যথার মুখশ্রীতে হাসি ফুটিয়ে বলল, অদ্ভুত নিয়ম তৈরি করেছে এরা, বংশের বাইরে কেউ বিয়ে করতে পারবে না। জানি না কোন রাজকর্ম হাসিল হয়ে যাবে এতে। এসবের কোনো মানে হয় বলো? রিয়া থমকালো। বিষয়টি বুঝতে সময় লাগলো ওর। পর মুহূর্তেই বুকের মাঝ বরাবর চিনচিনে ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই রিশানের মুখোমুখি হলো। মেয়েটার ক্রন্দনরত মুখ। কি হয়েছে? রিয়া উত্তর দিল না, বরং সরতে চাইল। রিশান ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? পুরুষটিকে দু চোখ ভরে দেখে নিল রিয়া। একটা মানুষ এতটা মিথ্যুক হয় কি করে? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন রিশান। সর্বদা তোমার চোখে খারাপই ছিলাম। বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেল রিশান, তবে উত্তর করল না। পুরুষটির কলার চেপে ধরল রিয়া। কথা বলেন, বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতেই পারবেন না, তবে কেন কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ রিশান, তবে ভেতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাঁদছে রিয়া। কলার ছেড়ে দিয়ে যেই না বের হবে, অমনি মনে পড়ল মেহনুরের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো, পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয়ে একটাই প্রশ্ন এলো, কেমন করে আবার বিয়েটা হলো? রিয়া ছুটছে নিজের সবটুকু জোর দিয়ে। রিশান ওকে আটকাতে চাইলেই বাধা হলো জাহিদ। ব্যথা মেশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই রিশান, যা হবার তাই হচ্ছে। যেখানে মেহনুর সবটা জানে সেখানে রিয়া তো। রিশানের দুটো চোখ জ্বলতে শুরু করেছে। জাহিদের হাতটা শক্ত করে ধরল ও। এখন পরিস্থিতি আরও জটিল হবে ভাইয়া। তুই দেখ, কিছু না জেনে কেমন করছে। যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করেই ছুটল রিশান। ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে রিয়া। রিশান ওকে আটকাতে পারল না। ভরা সভায় বোনকে জড়িয়ে ধরল রিয়া। মেহনুরের বুকটা হু হু করে উঠল। বোনের পিঠে হাত রেখে ভরসা দিল। আপা, কথা আছে, প্লিজ চল। মেহনুর বিরোধের সুযোগ পেল না। ওকে নিয়ে আড়াল হলো রিয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপার দিকে। কি এমন দেখাচ্ছে কেন তোকে? আপা, কেন পালিয়েছিলি তুই? মেহনুর কিন্তু বিচলিত হলো না, খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের অনেক অমিল, তাই পালিয়েছিলাম। এটা কোনো উত্তর হলো না আপা। এমনটাই হয়েছে রিয়া। হয়নি। তুই আমায় মিথ্যে বলছিস, তোরা সত্যিটা আমার থেকে লুকাচ্ছিস। রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেয়েটির অধিক উত্তেজিত হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ও কেমন করতে লাগলো। রিশান খুঁজতে খুঁজতে চলে এসছে। রিয়ার অবস্থা দেখে দৌড়ে এলো, জাপটে ধরল কন্যাটিকে। শান্ত হও। স্পর্শ করবেন না, আপনি সবটা করেছেন। বলেন কি সমস্যা? রিশানের মুখটা মলিন হয়ে গেল। মেহনুর বোনের পিঠে হাত রেখে বলল, রিয়া, এটাই সত্যি। মিথ্যা মিথ্যা মিথ্যা, তোরা সবাই মিথ্যা বলছিস। মেহনুর আবার কিছু বলতে যেতেই রিশান ওকে আটকে দিল। ইশারায় চলে যেতে বলছে। মেহনুরের বুকের ভেতর তখন উত্তপ্ত। চলে যাওয়ার পূর্বে বারবার বোনের দিকে তাকাচ্ছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে রিয়া। ও ঠিক পাশটায় বসেছে রিশান। মেয়েটির হাত ধরার ইচ্ছে হচ্ছে, অথচ ভেতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো, শেষমেশ সাহস পেল। খপ করে ধরে ফেলল হাতটি। রিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। রিয়া, আমি চাইনি এখনই তুমি সত্যিটা জেনে যাও।
কখনো জানো এমনটাও চাইনি। রিশান উত্তরের অপেক্ষায় বসে আছে। এদিকে রিয়া মৌনতা ধরে রেখেছে। সেটার জন্য রিশানই বলতে লাগল, আমাদের পরিবারের নিয়ম বংশের বাইরে বিয়ে করা যাবে না। এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল। আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকেই সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে, তারা এখনও রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামল রিশান। রিয়া এখনও অন্যদিকে ফিরে আছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল রিশান। তোমাকে ভালোবাসি রিয়া। বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি। তবে বিশ্বাস করো, আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে? তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধ হয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিক ফিরল ও। চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলেই তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে কি লাভ? এখানেই থেমে গেল রিশান। রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলেন, আপার বিয়েটা কেমন করে হলো? রিশান চুপ করেই রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করল, বলছেন না কেন? এটির পিছনে সত্য খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, আজিম চাচ্চু বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এসবের সাথে আপার বিয়ের সম্পর্কটা কি? আছে, এখান থেকে সবটা শুরু। আজিম চাচ্চু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন। ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদি যেন অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি। চাচ্চুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। চাচ্চুর মেয়ের বয়স তখন কয়েক মাস। চাচি মারা যান হুট করেই। স্বাভাবিকভাবেই 6 মাসের শিশুকে চাচ্চুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচ্চুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারো, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রাখছেন যা কেউ ভাবতেও পারেনি। দলিলে বলা হয়, যদি জাহিদ ভাইয়ার সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নতুবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণ তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে রিয়ার দিকে তাকালো রিশান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বিন্দু নোনা জল নেমে এলো। কাঁদছো কেন? আপা আমার নিজের আপা না। এই নির্মম সত্যিটা রিশান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরেই চিৎকার করে উঠল। ওর বুকের ভেতর যন্ত্রণা হতে শুরু করেছে। যে আপার সাথে এতদিনের পথ চলা, সেই আপা নাকি ওর নিজের আপা না। কি নিষ্ঠুর সত্যি। রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে এক সেকেন্ড থাকার ইচ্ছে হচ্ছে না। মেহনুর বসে আছে। গোছগাছ শেষ করে কাছে এলো রিয়া। আপার মুখখানি হাতে তুলে বলল, জাহিদ ভাই তোকে ভালোবাসে না, তাই না আপা? মেহনুর মলিন হাসল, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। মেহনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়। কিছু সময় পর বলে, কিন্তু আমার মনে হয় জাহিদ ভাইয়া সত্যিই তোকে ভালোবাসে। বাসে না। কথাটা শেষ করে টলমল চোখটা মুছে নিল মেহনুর। তবে বেহায়া চোখ আবারও ভিজে গেল। কান্নায় ভাসিয়ে দিল। রিয়া বোনকে জাপটে ধরল। এই আপা, কাঁদছিস কেন তুই? জাহিদ আমায় ভালোবাসে না রিয়া, ভালোবাসে না। রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহনুর কান্নায় দু চোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলতো, কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝল না মেহনুর কি বলে চলেছে, তবেও প্রশ্ন করল না। কান্না থেমে যাওয়ার পর মেহনুরই বলল,
জানিস, জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে। সানা আপুর সাথে সেই ছোটোবেলা থেকে ওর প্রেম, আর আমি কি না ওদের মাঝে। বাক্যটি শেষ না করেই কান্নায় ডুবে গেল মেহনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানা আপু আমায় সবটা জানিয়েছিল, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। ভাষাহীন রিয়া অব্যক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছিল। এই যে ও চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রিশান শত চেষ্টা করেও মেয়েটির থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছে। গাড়ির হর্ন পেয়ে মাথার ঘুমটা টেনে নিল। এই সময়ে গাড়ি তো আসার কথা নয়। অবচেতনেই মেয়েটির হৃদয় লাফিয়ে উঠল। তড়িঘড়ি বের হলো। দেখল ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটার অত্যাধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিশান তার থেকে কয়েক শেড ফর্সা। ভেতরে কেমন একটা মন খারাপের সুর নেমে এলো। এই সময়ে এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম। তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলেন? ব্যর্থ হয়ে এসেছি, আমি তোমায় বলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরল রিশান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাতড়ে বেরিয়েছে সে। বুকের ভেতর নীলরঙা যন্ত্রণার রেখা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রিশান, আকুতি তার কণ্ঠে। আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দেব। আপনি পারবেন না রিশান, মেছে আশায় বাঁধবেন না আমায়। এই বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরও 1 মাস দেখা হলো না, কথা হলো না। রিশান তখন ডুবতে লাগলো অন্য নেশায়, মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। বোকা প্রেমিক জানে না, প্রেম যদি শুদ্ধ হয় তবে পৃথিবীর কোনো তরলেই সেটিকে ভোলানোর সাধ্য নেই। ছেলেটার শরীরের গড়নের পরিবর্তন আসতে শুরু করেছে। রাত করে বাড়ি ফিরছে, কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। বন্ধুরা এসে টেনে তুলে। এভাবেই জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহনুরের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারই ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত হয় রিয়া। কারিব দেশে নেই, তবে ফোন করে বোনের খোঁজখবর নিয়েছে। মেহনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব বুঝতে দেননি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে এত বড় অন্যায় হচ্ছে, তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা। আগলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদার সেটি ভেবে চোখে জল মুছে নিচ্ছেন। মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। কে তো না মা, যদি জানতাম তবে কখনোই বিয়েটা হতে দিতাম না মা, আমাদের ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে। বাবা মাকে জড়িয়ে কেঁদে ফেলেও। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় পর ওনারে বেরিয়ে পড়ে। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, অথচ বাচ্চাটা নিয়ে নিল না জানিয়ে। এর কারণ জানতে পারি? মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলায় উত্তর করল। একদম উঠে সে ছেলেটার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা আমি জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমরাই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটা নেই। আমি তোমায় ছাড়ছি না, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও একমনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যেই ভালোবাসাটা তৈরি হয়েছে, সেটা অস্বীকার করার উপায় কি আছে? নেই। এই পৃথিবী আর তার নিয়ম দুটোই ভীষণ অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করেই মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়, যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করেই চেয়ে ফেলেছে।
এই মেয়েটি হয়তো কখনো জানবে না তাদের সম্পর্কের শুরুটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যে হবে না, কখনোই না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটি ভীষণ করুণই বলা চলে। সানা অনুভূতিহীন হয়ে বসে আছে, তার হৃদয়ে তপ্ততা, অথচ বাইরেটা সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দ আসছে না। ও ঠিক পাশটায় বসল রিশান, আপুর হাতটা আগলে নিল। আপু, কবুল বলো। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা, তার দুঃখটি মেলে দিতে চাইল, তবে রিশান যেন চুপ, কারণ সে নিরুপায় নিঃস্ব। 3 কবুল উচ্চারণ করল সানা, বিয়ে সম্পন্ন হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জনরব, মিষ্টিমুখ করানোর উৎসব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসি, কোথাও একটা ব্যথা হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই, তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিজ ঘরে বসে আছে, ক্লান্ত লাগছিল বিধায় ভিড়ে যায়নি সে। দরজা খোলার শব্দে ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? হুম। কথাটি বলেই মেহনুরের সম্মুখে বসল জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল, মেহনুরও তাই। তারপর আচমকায় জাপটে ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভড়কালো বটে, তবে সামলে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত বলতে চাই, সবটা বলতে চাই, প্লিজ পাশে থেকো, প্লিজ জান। মেহনুরের 2 চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও জাহিদ বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় দিয়ে ছাদে এলো রিশান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পেছন থেকে জাপটে ধরল। পুরুষালী স্পর্শে কম্পন হলো রিয়ার সমস্ত দেহ। মৃদু স্বরে বলল, এভাবে ছুবেন না প্লিজ, অস্বস্তি হয়। রিশান হাসল, তারপর কানের কাছে এগিয়ে বলল, কিভাবে শুভ? ধ্যাত। আচ্ছা শোনো, হুম। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করল। রিশান আলগোছে মেয়েটির মাথায় ঘোমটা টেনে দিল। এতে একচিলতে হাসির উদয় হলো কন্যাটির অধরে। রিশানও হাসল, পকেট থেকে রিংটা বের করে হাঁটু গেড়ে বসল। রিয়া চোখ বন্ধ করেও যেন সব কিছু বুঝতে পারছে, ওর লজ্জা লাগছে বেশ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায় ও। ভেতর থেকে অস্পষ্ট সব সম্মোহন আসে, কাছে আসার ইচ্ছে জাগে, তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। রিশান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটি উচ্চারণ করে, ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। ওই তারটা যতদিন থাকবে ততদিন ভালোবাসবে তোমায়, নিজের সবটুকু দিয়ে আপন করে নিব প্রিয়তমা। রিয়া আর রিশানের মনের দ্বন্দ্বটা ভেঙেছে 2 দিন আগে। সানার বিয়ে উপলক্ষে এসছে রিয়া। এর আগে শুনেছে রিশানের বেপরোয়া আচরণগুলো, তখন থেকেই মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি, ছুটে গিয়েছিল মানুষটির কাছে। রিশানও আগলে নিয়েছে 2 হাতে। তারা এখন চাঁদ দেখছে। বিশাল এক চাঁদ উঠেছে আজ, দুজন দুজনার পাশে বসে। প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর 2টি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটার উপস্থিতি অনুভব করছে। এদিকে রিশান মেয়েটির দিকে তখন থেকেই তাকিয়ে আছে। সত্যিকার অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছে বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিশান কিন্তু হাসল না, বরং কন্যাটিকে 2 হাতে আগলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা। টেনশন করবেন না, আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবো না? খুব পারবো। বাক্যের অন্তিম ক্ষণে রিয়ার কপালে অধর ঠেকালো রিশান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল, বুকের ভেতর শত প্রজাপতি উঠতে লাগলো। পুরুষটির ভালোবাসা বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরের দিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসল। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিশান অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলেই উপস্থিত হলেন। পরিবেশ কেমন গুমোট হয়ে আছে। ধীর পায়ে নেমে এসছে মেহনুরও। 2 বোন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কথাটি শুরু করলেন বাড়ির সবথেকে বড় সদস্য সারওয়ার সাহেব।
বিষয়টি আমি কল্পনাও করতে পারি না। ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসে বড় করেছো, এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশ এবার আরও ভারী ঠেকছে। কোথাও একটা সনসন আওয়াজ অনুভব হয়। রিয়া ক্রমশই উত্তেজনা অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ, তবে পুত্রবধূ করার মতো ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি, বংশের আলাদা মান রয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। ইব্রাহিম কিন্তু উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছে। মেহনুরের শরীর খারাপ লাগছে, সে অসহায়। রিয়া, তোমার জামা কাপড় গোছানো আছে। বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ও অলস চোখে চাইল। গোছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে, নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এত বছর নিজের কন্যার মতো লালন করেছি, তবে এটা সত্য, তুমি আমাদের কেউ নও। তোমার প্রতি আমাদের কোনো অধিকার নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এ জীবনে পায়নি মেহনুর। রিয়ার দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভেতর বিকট শব্দে আর্তনা ধরছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। রাশেদুল বন্ধুর দিকে এগিয়ে আসতে পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুর ইতি ঘটে গেছে রাশেদ। খালাম্মা যে আমাকে আনামত দিয়েছিলেন, তা আমি সাধ্যমতো যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো সূত্র নেই। ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি। আমি চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। ভবিষ্যতে এ বাড়িতে আর কখনো আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাগেজ হাতে নেমে এলেন। রিয়া কাঁদছে, অসহায় হয়ে তাকাচ্ছে মেহনুরের দিকে। মেহনুরও কাঁদছে। দুবোন এত অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার মতন বলটুকু নেই। সন্ধ্যের দিকে ইব্রাহিম বাড়ি এলেন। ও বাড়ি থেকে আসার পর সারা দিনে পানিটুকুও মুখে তুলেনি রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না, অথচ অন্য দিন হলে সমস্ত বাড়ি অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালে ছেলেপক্ষ থেকে ওকে দেখতে আসবে। ছেলে অনেক ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো। পরিবারের কোনো ঝামেলা নেই, চাচগুজের প্রয়োজন নেই। ছেলেপক্ষে আগে দেখেছে ওকে। কথাটি বলতেই ফাহমিদা করুণ চোখে তাকালেন। এমনটি তিনি আশা করেন না। এদিকে রিয়া নির্বিকার। সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশি ছিল। রিশানের ফিরতে বেশ রাত হলো। ও দেখল পরিবেশ শান্ত। সহসা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখল রুবাইয়া নিতুও জেগে আছে। বাচ্চা দুটো রাত 9টা হলেই ঘুমিয়ে জল হয়ে যায়। আজ তার ব্যতিক্রম। ও হাসল। দুজনকেই একসাথে কোলে তুলে নিল। তোরা জিজ্ঞেসিস কেন? কাকিমণি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছুই বলল না। রিশান ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি? কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনেও তেমন কিছুই বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। সি আপু, এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দোলালো। দুজনকেই নামিয়ে দিল রিশান। পকেট থেকে চকলেট বের করে বলল, খুশি? অন্য দিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিশানের ভেতরটা কেমন যেন করে উঠল। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলে বসে আড্ডা দিয়ে থাকে। পরিবেশটি এমন যে সংকটটি না চাইতে অনুভব হলো। ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খুঁজে মেহনুরের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর। শুষ্ক তার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, রিয়া কোথায়? মেহনুরের কান্নায় ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কিন্তু জবাব দিল না। রিশান আরও বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না। মা বাবা এসেছিলেন। ও, রাত অনেক বেশি হওয়ায় আর কিছু বলল না রিশান। মেহনুরকে ঘুমাতে বলে নিজের কক্ষে এলো। সেখানে এসে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা।
গ্রামে এটা অনেক রাত, ফোন করা ঠিক হবে কি না ভেবে ভেবে কল করেই ফেলল। তবে কল রিসিভ না হওয়াতে একটু কষ্টই পেল। তারপর ভাবল এতটা জার্নি করে মেয়েটি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আরেক কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এলেন ইব্রাহিম। তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খোল, মা চোখ খোল, চোখ খোল মা। কী করলি এটা? মা কথা বল, রিয়া মা। ফাহমিদা কাঁদছেন সামনে, ইব্রাহিমের মুখশ্রী জুড়ে আতঙ্ক। রিয়ার ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ওষুধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদে চলেছেন। ইব্রাহিম বিহ্বল, তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটা দুষ্টুমি আজও গেল না। ফাহমিদা চোখে জল মুছে নিলেন। আর মোড়া ভাঙল রিয়া। কি হয়েছে? শান্তি মতো ঘুমাতেও দেবে না? ইব্রাহিমের মুখশ্রী গুমট। ফাহমিদার সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা। লাগুক, বেয়াদ্দুপ কোথাকার। এবার হেসে ফেলল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছিলে ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুবই ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলের বাইর থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুলে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা, কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটাই ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজে একটি শাড়ি বের করে নিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগার। প্রথমবারের মতন রিশানের দেওয়া উপহার এটি। বিস্ময়ের আরও বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজে গুজে বের হলো রিয়া। পাত্রপক্ষ তখন বসে আছে। মা বাবা সমেত এসছে। ছেলেটা হা হয়ে তাকানো, দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসল। ইব্রাহিম মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যার সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সেই ছোট্ট দেখেছিলাম, আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলেই একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিত কেউ হাসির সাথে সেভাবে যোগ দিলেন না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কি না এটা নিয়েও সন্দেহ আছে। রিয়া ফ্যালফ্যাল করে সামনের পুরুষটিকে দেখে যাচ্ছে। লম্বায় রিশানের সমানই হবে। ত্বকের রঙও ফর্সা। সৌন্দর্যে রিশানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে সবথেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমনভাবে বসে আছে যেন লজ্জায় মিইয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সামনে থাকা ব্যক্তিটি মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্তই হলো। কিছু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বলল না লোকটা। আপনি কি বোবা? যার পরনায় অবাক হলো রাফিদ। কিছুটা আমতা আমতা করে বলল, না তো। তাহলে কথা বলছেন না কেন? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেঙচি কেটে শুধালো, জিএফ আছে? জিএফ? জি। জি ফর গার্ল, এফ ফর ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় পড়ল। এমন অবস্থা সে কখনো কল্পনাও করে না। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানে নেই। রাফিদ এমনভাবে উত্তর করলো যেন জিএফ না থাকাটা কোনো বড় রকমের অপরাধ। মনে মনে একচোট হেসে নিল রিয়া। শোনেন, আমার কিন্তু বিএফ আছে। ও আচ্ছা। শুধু এতটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিএফ আছে এটা শুনে এমন ভাব করলেন যেন কিচ্ছু হয়নি। রাফিদ এবার হাসল। রিয়া কিছুটা ভড়কে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের। মেয়েদের সাথে ওভাবে কখনো কথা বলা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করল না, শুধু অন্যদিক ফিরে ভেঙচি কাটল। মনে মনে বলল, আহা, বড় ভদ্রলোক এসেছেন। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা, লোকে বলে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করল। সুদর্শনের দিক থেকে দুজনের কাউকে প্রথম করা যাচ্ছে না। এ যেন দ্বিধার সমুদ্র। ও চুপ করেই রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল।
সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসে তপ্ততা লুকিয়ে মৃদু হেসে বলল, ভয়ের কিছু নেই, আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য আপনার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। শেষ কথাতে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার। ওরা নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়ে না করার কথাটা ওঠেনি। দুপুরের খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অবধি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলল না ও। তুমি খুব বাজে মেয়ে, জানো কতটা ভয় লাগছিল? কাল রিসিভ কেন করছিলে না? মেনুর থেকে গতকালকে বিষয়টা জানতে পেরেছি। ছেলেপক্ষ দেখতে এসেছিল। কি বলল? ছেলেটা বলল আমার মতো একজনকে জীবনসঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্য। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রিশান এবার দাঁত কিড়মিড় করে উঠল। আর সে জানতে চাইলো আপনি কি তার থেকেও বেশি সুদর্শন? তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই ওপাশ থেকে রাগী কণ্ঠটা ভেসে এলো। জানে মেরে ফেলব। ওই ছেলের জন্য মনের ভেতর মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিশানের হিংসাটা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে করে নেই। আর আপনি বিয়ের প্রথম রাতেই আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না? রিয়া মজা করলেও রিশান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিশান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কখনো বলা যায় না রে বোকা। কেন যায় না? আমার খুব দুঃখ লাগছে। কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। মৃদু হাসল রিশান। রিয়ার আবেগ ভালোবাসা সবটা বুঝতে পারেও মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করেই অনুভব করা যায়। রিশানের চলন বলনের মাঝে পরিবর্তন এসছে। বাসায় ঠিক মতন আসছে না, খাবার খাচ্ছে না। তার এই ভবঘুরের স্বভাবটি দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একটিমাত্র ছেলে ওনার। মেয়েটাও বিয়ের পর থেকে একটি বার কল করেনি। সব মিলিয়ে বুকের যন্ত্রণাটা তিনি বেশ অনুভব করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা যখন 3টায় স্পর্শ করল তখন বাড়িতে ফিরল রিশান, হাতে সিগারেট। আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনোই স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগার মুখে দিয়ে চলে যাচ্ছে। রাশেদুল কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিশান, দাঁড়াও। বাবাকে সম্মান দেখিয়েই কিনা দাঁড়ালো রিশান, তবে ফিরে চাইল না। রাশেদুল নিজেই ছেলের কাছে উপস্থিত হলেন। আপাদ মস্তক দেখলেন, সুপুরুষ বটে। এত রাতে সিগারেট হাতে বাড়িতে ফিরছো কেন? কোনো রকম বাক্য ব্যয় না করে সদর দরজার দিকে চলতে লাগলো রিশান। পুরো দস্তর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ে জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমিই তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছি কেন, তাই বেরিয়ে যাচ্ছি। আশ্চর্য। রিশান জবাবহীন, বরং সে মনে সুখে সিগারেটে ঠোঁট দুটো জ্বালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসল ছেলেটা। রাশেদুল ছেলে 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব ট্রাই করেছি বাবা, বলতে পারিনি বলতে। কোনো নেশাই পারল না ওকে ভুলিয়ে দিতে। কথাটি বলতে বলতে রিশানের গলা ধরে এলো। ও ধীর পায়ে দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে রাশেদুলের মনে হলো পুরো পৃথিবী বুঝি তাকে রিক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। পারিবারিক প্রথা, এটা সহজেই ভাঙে না, ভাঙা যায় না। রিশান 1 বার 2 বার 3 বার করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে। অথচ এরা নড়ল না 1 পাও, বরং ছুড়ে দিল অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই। রিশানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাতটি ধরেই বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কিনা রিশানের হাতটি আগলে নিয়েছে, ঠিক পালিয়ে এসেছে বলা চলে না।
বাবা মাকে জানিয়েই এসছে ও। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনি বাধাও দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাসের অপেক্ষায়। গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানাতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধ হয় শীতের আগমনী বার্তা। রিশান নিজের গায়ের ব্লেজার খুলে দিতেই রিয়া নাকচ করল। রিশান একগাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভেতরে নিয়ে এলো। দুজনের ত্বকের উত্তপ্ততা ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা, ভালোবাসা আগে অনুভব হয়নি রিয়ার। রিশান তার শুষ্ক ঠোঁটটি কন্যাটির কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে তোমার রূপকথা দেখাবো। এই যে রিশান কথা দিল, সে কিন্তু কথাটি রাখলেও বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিশান এখন ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। অমন সময় এই প্রেশার কুকারে সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল ওর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে। সেই ফুলের গন্ধে মম করছে চারপাশ। খানিক বাদেই ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল রিয়া। দুহাত ভরাট করে জিনিসপত্র এনেছে রিশান। সেগুলো নিতে সাহায্য করল। রিশান হাত মুখ ধুয়ে এসে ডাইনিংয়ে বসল। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সব কিছু একসাথেই গুছিয়ে রাখল। মাঝে মধ্যে চলল খুনসুটি। মাঝরাতে রিয়া যখন ঘুম ভাঙে, দেখতে পায় তার ব্যক্তিগত মানুষটিকে। দুহাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতন। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের স্নিগ্ধ অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। এই গল্পটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।